আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছে হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফেস্ট ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী বাংলাদেশ মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের একান্ত বৈঠক। হজযাত্রীদের খরচ কমাতে মক্কার ব্যবসায়ীদের সাথে ধর্ম উপদেষ্টার বৈঠক। রবিবার সৌদি হজ ও ওমরা মন্ত্রীর সাথে আলোচনায় স্থান পাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু। বাজারের অসাধু সিন্ডিকেট কেন ভাঙা যাচ্ছে না বলে ভোক্তাদের প্রশ্ন। বাজার নিয়ন্ত্রণে দৃশ্যমান সদিচ্ছা না থাকায় হতাশ সাধারণ মানুষ। টাইম সাময়িকীর 100 উদীয়মান প্রভাবশালী তালিকায় তথ্য উপদেষ্টা নাহিদ ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করায় লিডার্স ক্যাটাগরিতে স্থান। এবং নারী টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারানোয় বাংলাদেশ দলকে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন। দেশের মাটিতে হোক সাকিবের শেষ টেস্ট ম্যাচ। মন্তব্য। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নতুন বাংলাদেশে মালয়েশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার। বাংলাদেশ সফরে আসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব জানান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশা করেন দেশের নাগরিকদের প্রত্যাশা পূরণ করতে পারবেন প্রফেসর ইউনূস। বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন ওই দেশের শ্রমবাজারে প্রথম পর্যায়ে 18,000 বাংলাদেশি নেওয়া হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে কোনো সরকার প্রধানের এটি প্রথম সফর। সংক্ষিপ্ত সফরে 58 সদস্যের প্রতিনিধি দল নিয়ে দুপুর 2:15টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তাকে অভ্যর্থনা জানান। এ সময় গান স্যালুট ও গার্ড অফ অনারের মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হয়। পরে রাজধানীর একটি হোটেলে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্বিপাক্ষিক বৈঠক করেন। জনশক্তি রপ্তানি, ভিসা সহজীকরণ, রোহিঙ্গা ইস্যুসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই শীর্ষ নেতার মধ্যে। We also discussed to explore the possibility of signing a new agreement or MOU on agriculture, energy, education, halal economy, semiconductor industry, connectivity, blue economy, science innovations, defense and youth development. We look forward to Malaysia's active role for Bangladesh's inclusion in the regional body. Finally, we express our firm commitment and determination to work closely to elevate our bilateral relations to a new height, consistent with the new Bangladesh. অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। When you appeal for us to consider the issue of 7,000 or more who were duly registered but then lost that opportunity because of the political development and uprising here, I will certainly give that a major consideration. At least the first phase, subject to all the conditions being met, can be taken as soon as possible. 18,000. Yeah, 18,000, but the first phase is very required. I believe your effort to ensure that this new Bangladesh which is such vibrant democracy and respect the rights of every single citizen in the country. এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় এক দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করলেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।
কোনোভাবেই যেন লাগাম টানা যাচ্ছে না নিত্যপণ্যের দামে। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গঠিত সরকার কেন বাজারের অসাধু সিন্ডিকেট ভাঙতে পারছে না? প্রশ্ন ভোক্তার। শাকসবজি থেকে শুরু করে চাল, ডাল, তেল, ডিম, মাছ, মাংস সব নিত্যপণ্যের দাম কেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে? বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন নজরদারি নেই? সরকারের কাছে জবাব চান তারা। বাজার নিয়ন্ত্রণে দৃশ্যমান সদিচ্ছা না থাকায় হতাশ সাধারণ মানুষ। রিজভি নওয়াজের রিপোর্ট। হিসাবের মারপ্যাচে মূল্যস্ফীতি খুবই সামান্য কমেছে, দাবি পরিসংখ্যান ব্যুরোর। তবে বাজারে গেলে ওই হিসাবের যথার্থতা নিয়ে প্রতি সেকেন্ডে ক্রেতাদের অবিশ্বাস কেবলই জোরালো হয়। 100 টাকার নিচে থাকা সবজির মধ্যে আছে কেবল আলু, পটল আর ঢেঁড়স। কড়াই সবজির দামই বাড়ছে গত শুক্রবার থেকে এই শুক্রবারে বাড়ছে আপনার কেজিতে 20 টাকা 30 টাকা করে বাড়ছে। মানে মাছ কিনলাম, সবজিতে ঢুকছি মাত্র, কোনো ব্যাপারই না। টাকা আনবেন, দিবেন, চলে যাবেন, আর জিনিস নেবেন ওই খাবো না, দেখবো। আমরা তেমন জিনিসের টেস্ট নাই তো। ওই যে ইলিশ মাছ 2000 টাকা কেজি, আপনি কেমন আহা কিনতে পারবেন না, আহা কেমন মাছের টেস্ট নাই। 80 টাকা 90 টাকা সবজি নাই। খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। মানে সাধারণ মানুষের না বিশ্বাস, সোজা কথা। বাজারে অনেকে দেখবেন ঘুরতেছে ব্যাগ নিয়ে, বাজার করতে পারতেছে না। হয়তো সবজি কেনার জন্য বাজার তার 300 টাকা, দেখা যাচ্ছে 2টা তরকারি কিনলে, আমার সামনে একটা মহিলা 2টা বেগুন কিনছে 100 টাকা দিয়ে, 2টা বেগুন 100 টাকা। চাল, ভোজ্য তেলের দাম বেড়েছে, একই রকম আছে আটা এবং মসুর ডালের দাম। তেলের দামও বাড়ছে, কেজিতে 2 টাকা লিটার। চালের দামও মোটামুটি বাড়তি, কেজি 3-4 টাকা। মাছ, মাংস, ডিম কখনোই ন্যায্য দামে বিক্রি হতো না, এখন আরো খারাপ অবস্থা। মুরগির দাম একটু কম আছে এখন, বর্তমান বাজার সামনের দিকে বাড়তে আছে আস্তে আস্তে, মানে কেজি প্রতি 10-15 টাকা করে বাড়তে আছে। বেতন যখন 10 তারিখ হবে, সবাই বেতন পাবে, 10 তারিখের পরে মুরগির দাম বাড়িয়ে যাবে। ইলিশের দাম এত পরিমাণ বাড়তি যেটা কল্পনার অতীত। যাত্রাবাড়ি যে পরিমাণ ইলিশ মাছ এখন আসে, যদি ইন্ডিয়াতে রপ্তানি না হইতো 1 কেজি ইলিশ মাছ সর্বোচ্চ 1100 থেকে 1200 টাকা কেজি হইতো। রপ্তানির কারণে এখন 2000 টাকা কিলো লাগতেছে। ডিম তো কিনলাম 180 টাকা ডজন, আর লাস্ট কত 160 টাকা মনে কিনছিলাম। সরকার কোথায়? প্রশ্ন মানুষের। পাগল পাগল অবস্থা সবার। আমরা জনসাধারণ যেমন আছি ঠিক আছে, গরিব মানুষের কি হবে? আমরাই হাবুডুবু খাচ্ছি, একবেলা খাবো একবেলা না খেয়ে থাকবো। এই জন্য সরকারিভাবে আনছি আমরা। বলেন, আগুন ছোঁয়া দাম, চালের দাম বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। হোয়াট ইজ দিস? আমরা তো এই বাংলাদেশ চাই নাই। তাহলে সাধারণ জনগণের কি হবে? এদের দায়িত্বশীল কে? এদের দায়িত্বের ব্যবস্থাটা কে নেবেন? আমি যদি মনে করেন আপনাকে প্রশ্ন করি, এদের দায়িত্ব কারা? এদের অভিভাবক কে? এদের সরকার কে? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টা মৌলিক তো চাহিদা সরকার দিবে। সরকার কাজ এটা পরিচালক দিবে, যিনি রাষ্ট্র পরিচালনা করবেন। আজকে উনি কেন ব্যর্থ? কারণটা কি? বন্যা বৃষ্টির ফলে সরবরাহ ব্যবস্থায় সমস্যা হয়ে জিনিসপত্রের দাম কিছুটা বাড়তে পারে, মানছেন ভোক্তারা। তবে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থার কাছ থেকে দায়িত্বশীল আচরণ চান তারা। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে তেজগাঁও থানার রমিজ উদ্দিন হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বাড্ডা থানায় দায়ের করা আরও একটি হত্যা মামলায় কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রের 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বিকেলে তাদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে রিমান্ড মঞ্জুর করেন আদালত। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তায় দুপুরে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে আদালতে হাজির করা হয়। তেজগাঁও থানায় দায়ের করা শিক্ষার্থী রমিজ উদ্দিনকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে 10 দিন রিমান্ড আবেদন করে পুলিশ। এই হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রীর জড়িত থাকার তথ্য পাওয়া গেছে উল্লেখ করে মামলার রহস্য উদ্ঘাটনের জন্য অভিযুক্তের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ। একই সময়ে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রকে বাড্ডা থানার দুলাল সর্দার হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দাবি, অভিযুক্তরা ছাত্র জনতার আন্দোলন দমনে মাঠে ছিলেন, তাদের মদদে হামলা চালানো হয়েছে। এই সাবেক মন্ত্রী, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার খুব কাছের একজন ঘনিষ্ঠজন ছিলেন। তাকে ফ্যাসিস্ট হওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমনের জন্য যে কোনো উপায়ে হত্যা, নির্যাতন যাই হোক না কেন দমনের জন্য তিনি একজন অত্যন্ত কাছের শেখ হাসিনার কাছের এবং সহযোগী। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে মামলা করে অভিযুক্তদের হয়রানি করা হচ্ছে। আদালত তাকে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং সতর্কতার সাথে জেল হাজতে
তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি একজন বয়স্ক মানুষ, তিনি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ছিলেন। আমরা বলেছি আদালতকে যে এই মামলার এজাহারে আমাদের এই আসামি যে সমীর চন্দ্র তার কোনো নাম নেই এবং বাদী তাকে সন্দেহ করে নাই। প্রচলিত একটা ফরওয়ার্ডিং দিয়ে তাকে আদালতে উপস্থাপন করেছে। রিমান্ডে দেওয়ার মতো যৌক্তিক কোনো কারণ এখানে নেই। তাকে শুধু হয়রানির নিমিত্তে এই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পল্টন থানার একটি হত্যা মামলায় পল্টন থানা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর এনামুল হককে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশিদের হজ পালনে খরচ কমাতে সৌদি আরবের মক্কায় ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বৈঠকে সৌদি আরবের ভেতরে যাতায়াত খরচ, খাবারের মান উন্নয়ন, বাসা বা হোটেল ভাড়া সহ নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় ছিলেন মিলেনিয়াম হজ কোম্পানির চেয়ারম্যান ডক্টর আরিফ কুতুবি, মিনা মুজদালিফা বিনা ইন্টারন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান জিয়াউর রহমান, ধর্ম সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, মক্কার কাউন্সিলর হজ জহিরুল ইসলাম, কনসাল হজ আসলাম উদ্দিন সহ অন্যরা। এছাড়া রোববার সৌদি হজ ও ওমরা মন্ত্রীর সাথে বৈঠক করবেন বলে জানান ধর্ম উপদেষ্টা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা আগামী প্রজন্ম যাতে জানতে পারে, সেজন্য পাঠ্যপুস্তকে তাদের তথ্য সংযোজনের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গাজীপুরের রাজবাড়ী মাঠে জুলাই বিপ্লবের শহীদদের পরিবার ও আহতদের সাথে মতবিনিময় সভা এবং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। জামায়াত ইসলামের গাজীপুর মহানগর শাখা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন আমির। এ সময় জামায়াত ইসলামের জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জামায়াত ইসলামের আমির শহীদ পরিবারের সদস্য ও আহতদের সাথে দেখা করেন। আমরা সরকারের কাছে দাবি জানাবো তাদের সঠিক স্বীকৃতিতে যেন দেওয়া হয়। পাঠ্যপুস্তক কারিকুলামে আগামী দিনের নাগরিকরা যেন জানে যে তাদেরও আবু সাইদরা ছিল, এই গাজীপুরের শহীদরা ছিল, সারা বাংলার শহীদরা ছিল, মুক্তরা ছিল, রিয়ারা ছিল। প্রত্যেকটা শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে যেন এই সরকার সম্মানজনক চাকরি তাদের হাতে তুলে দেয়। লড়াই করে যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের টাইম সাময়িকের 100 উদীয়মান প্রভাবশালী তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সাময়িকের লিডার্স ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের এই স্নাতক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম মুখ। টাইম সাময়িকী বলছে, বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করতে 26 বছর বয়সের বেশি সময় নেননি নাহিদ ইসলাম। আরো জানাচ্ছেন মিথিলা নাসরিন। আমাদের ক্যাম্পাসে আমরা কোনো পুলিশের কোনো সন্ত্রাসীদের উপস্থিতি চাই না। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শেষ পর্যন্ত রূপ নেয় সরকার পতনের আন্দোলনে, যেখানে অন্যতম হয়ে ওঠেন তরুণ মুখ নাহিদ ইসলাম। এবার যুক্তরাষ্ট্রের টাইম সাময়িকীর 100 উদীয়মান প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন তিনি। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করে বিখ্যাত এই সাময়িকী। টাইম ম্যাগাজিনে নাহিদ ইসলামকে নিয়ে লেখা হয়েছে, বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিকে নামিয়ে আনতে নাহিদ ইসলামের বয়স 26 বছরের বেশি হতে হয়নি। এবছর ঘটে যাওয়া জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে সামনের সারিতে ছিলেন নাহিদ ইসলাম। সে আন্দোলনে পতন হয় দীর্ঘ সময় বাংলাদেশের ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এবং দেশ ত্যাগে বাধ্য হন তিনি। বর্তমানে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 2 জেন জেড উপদেষ্টার মধ্যে নাহিদ ইসলাম একজন। টাইম সাময়িকীকে নাহিদ ইসলাম বলেছেন, আমাদের অবশ্যই নতুন প্রজন্মের আশা আকাঙ্ক্ষা বুঝতে হবে। রাজনৈতিক দলগুলোকে সহিংসতা বন্ধ করতে হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমাদের সামনে এগিয়ে যাওয়া প্রয়োজন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। 26 বছর বয়সে বিয়ে করলেন ক্রিকেট দুনিয়ার অন্যতম এলিজেবল ব্যাচেলর রশিদ।
রাজধানী কাবুলের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় বিয়ের অনুষ্ঠান। রশিদ খান একা নন, পাশতুন রীতি অনুযায়ী সম্পন্ন এই বিয়ের অনুষ্ঠানে আরও 3 ভাই আমির খালিল, জাকিউল্লাহ ও রাজা খান বিয়ে করেছেন। তাদের নবপরিণীতাদের পরিচয় জানানো হয়নি। অনুষ্ঠানে আফগানিস্তানের ক্রিকেটের বিশিষ্টজনেরা ছিলেন এবং তারা 4 জোড়া নবদম্পতিকে শুভেচ্ছা জানান। আফগানিস্তান বিশ্বকাপ না জিতলেও গত টি-20 বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল খেলেছে। সে আসরে তারা হারিয়েছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো দলকে। নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে আবারও বিশ্বসেরা হতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে রেকর্ড সংখ্যক প্রতিযোগী অংশ নিয়েছেন এবারের প্রতিযোগিতায়। 36 ঘন্টার এই প্রতিযোগিতার শেষে নাসায় পাঠানো হবে বাংলাদেশের সেরা দলগুলোর নাম। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 450 দলে 1003 শিক্ষার্থী, সবার চোখে স্বপ্ন মহাকাশ ছোঁয়া। নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে বেশিরভাগ ভার্চুয়ালি যুক্ত হলেও সরাসরি অংশ নিচ্ছে 50 দলের প্রতিনিধিরা। এবার নাসার দেয়া চ্যালেঞ্জে সৌরজগতের ওপর সূর্যের প্রভাবকে সামনে রেখে 20টি সমস্যার সমাধান করছে বিশ্বের 185 দেশের লাখের বেশি শিক্ষার্থী। বাংলাদেশের প্রতিযোগীরাও নিজেদের মেধার স্বাক্ষর রাখছে অ্যাপ, ড্রোন, গেম কিংবা রোবট তৈরিতে। ব্যক্তিগত টার্গেট তো হচ্ছে যাতে আমরা এই নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জটা জিতি, গ্লোবালি যাতে আমরা চ্যাম্পিয়ন হই, তো আমরা একটা গ্লোবাল রেকগনিশন পাবো। আমাদের থিঙ্কিং ক্যাপাবিলিটি আরও ইমপ্রুভ করে, ঠিক আছে, আমরা আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে পারি। নাসার মতো একটা বড় ইভেন্টে যদি আমরা আমাদের প্রোফাইলে ইনক্লুড করতে পারি, তো এটা অবশ্যই নিজের পার্সোনাল ব্যাকগ্রাউন্ডটা আরও স্ট্রং করবে। নাসাতে তো যাওয়ার স্বপ্ন সবার, মানে কী বলবো, অ্যাজ এ মানে সায়েন্টিস্ট হিসেবে, কিন্তু মানে আমাদের অনুযায়ী আমরা যদি অ্যাপ ডেভেলপ করে ওখানে গ্লোবালি চ্যাম্পিয়ন হতে পারি, তাহলে ওখানে হচ্ছে নাসার বিভিন্ন স্পেস সেন্টার ওগুলোতে আমাদেরকে যাওয়ার সুযোগ দেয়। ওভাবে হচ্ছে বিভিন্ন স্কলারশিপের সুযোগ থাকে। বিগত 10 বছরে এই প্রতিযোগিতায় 4 বার বিশ্ব সেরা হয়েছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় আয়োজকদের। ওরা বিশ্বের অনেক ফরচুন 500 কোম্পানিতে কাজ পেয়েছে। এদের অনেকে কিন্তু নিজেরা সাকসেসফুল এন্টারপ্রেনার হয়ে স্টার্ট আপ করেছে। আমার খুব ভালো লাগে যেই ছেলে মেয়েগুলো নাসা স্পেস অ্যাপসে পার্টিসিপেট করেছে, তারা একসময় লোকাল প্লাস গ্লোবাল চ্যাম্পিয়ন হয়ে আজকে নাসায় কাজ করছে। শনিবার সন্ধ্যা 6টায় শেষ হবে নাসা স্পেস অ্যাপসের 36 ঘন্টার এই বৈশ্বিক প্রতিযোগিতা। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম বান্নান বলেছেন, বিএনপিতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলদারদের জায়গা হবে না। তিনি বলেন, দলের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, দেশের জনগণের শান্তি ও নিরাপত্তায় নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মান্নান বলেন, সোনারগাঁয়ের রাজনীতিতে কোনো বসন্তের কোকিলকেও জায়গা দেওয়া হবে না। যারা সংস্কারপন্থী হয়ে দলের দুঃসময় নেতাকর্মীদের পাশে থাকেননি, বিএনপিতে এখন তাদের ঠাঁই নেই। পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম সজীব। যার কোন চরিত্র নয়, একবার বিএনপি, একবার আওয়ামী লীগ, আবার বিএনপি, আবার জাতীয়বাদী, সংস্কারবাদীকে নিয়ে আবার উকি দেয়, তাদেরকে আপনারা কোনদিন রেহাই করবেন না। বিএনপি নেতৃত্বে। এবার নিটল ডেটা আন্তর্জাতিক সংবাদ। লেবাননে এ পর্যন্ত সবচেয়ে ভারী বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এমনকি হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে তারা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসরায়েল বেশি দিন টিকে থাকবে না। তারা হামলা করলে ইরান হাত পা গুটিয়ে বসে থাকবে না। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েলি হামলার বিরুদ্ধে অবস্থান জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। লেবাননে এ পর্যন্ত সবচেয়ে ভারী বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, বৃহস্পতিবার বৈরুতে হিজবুল্লাহর সদর দপ্তরে জেট বিমান দিয়ে ওই হামলা চালানো হয়।
অন্যদিকে হিজবুল্লাহ দাবি করছে উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনা ও সেনাবাহিনীকে লক্ষ্য করে তারা 20টি ক্ষেপণাস্ত্র রকেট নিক্ষেপ করেছে। তেহরানে শুক্রবার জুমার খুতবায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান, ফিলিস্তিন, লেবানন, মিশর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক। ইসরায়েল আমাদের সশস্ত্র বাহিনীর অভিযান সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ। এই ইসরায়েল আর বেশি দিন টিকবে না। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ইসরায়েল হামলা চালালে ইরান হাত পা গুটিয়ে বসে থাকবে না। মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে জয় অবশ্যই হবে বলে মন্তব্য করেন তিনি। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে লেবাননের 30টি গ্রামের বাসিন্দাকে অবিলম্বে বাড়িঘর ছেড়ে যেতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বৈরুতে হামলায় হিজবুল্লাহ কমিউনিকেশন কমান্ডার মোহাম্মদ রশিদ স্কাফিকে হত্যা করেছে বলে দাবি করছে তারা। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাকে সমর্থন করে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, চলমান পরিস্থিতি নিয়ে তিনি G7 জোটের নেতাদের সঙ্গে কথা বলেছেন। এমনকি ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সুব্রত গাইন, চ্যানেল আই। এবার আর স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। নাচ গান আবৃত্তিতে রাজধানীতে অনুষ্ঠিত হলো শরৎ উৎসব। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় উৎসবের আয়োজন করে সত্যেন সেন শিল্পী গোষ্ঠী। আবহমান বাংলার শান্ত স্নিগ্ধ ঋতুর কথা উঠে আসে কবিতা গানে। সুলতানা ইমোর রিপোর্ট। প্রকৃতিতে এখন শরতের স্নিগ্ধতা, শিউলি ঝরা সকাল, কাঠগোলাপের মায়া, আকাশে সাদা মেঘের ভেলা, সব মিলিয়ে নগর জীবনে এসেছে শরৎকাল। শরৎ বাদনে শরৎকে আপন করে নিল শহরে জীবন। এই প্রকৃতি আমাদের মনের যে মুগ্ধতা সৃষ্টি করে, এই মুগ্ধতা আসলে সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এটাই আসলে চাই। না গরম না ঠান্ডা, একদম মাঝামাঝি, এবং এই যে কাশফুল, তারপর সব দিক থেকে আর কি একটা ভালো লাগার জায়গা। আকাশ নীল থাকে, সাদা মেঘ, খুবই ভালো লাগছে। আর এখানে গান করতে এসেছি, খুবই মানে আনন্দ লাগছে, আর সকালটা অনেক সুন্দর লাগছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় শরৎ উৎসবের আয়োজন করে সত্যেন সেন শিল্পী গোষ্ঠী। আয়োজকরা বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। আমরা চাই যে বৈষম্যহীন সমতার বাংলাদেশ প্রতিষ্ঠা হোক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা হোক। সেটি করতে হলে বারবার আমাদের মুক্তিযুদ্ধের কাছে ফিরে যেতে হবে। আমরা আশা করি অতীতের মতন সংস্কৃতি এবং রাজনীতি পাশাপাশি হাত ধরে হেঁটে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ তৈরি করবে। একক সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ছাড়াও উৎসবে ছিল শরৎ কথন পর্ব। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার কৃষি সংবাদ। চা, মাল্টা এবং পেঁপের পাশাপাশি চট্টগ্রামের হাটহাজারীতে শুরু হয়েছে কফির চাষ। সাথী ফসল হিসেবে প্রথমবারের মতো বাগান ভিত্তিক কফি চাষ হচ্ছে। অল্প খরচে এই চাষে সাফল্যের মুখ দেখছেন কৃষক, তবে বিপণন ও প্রক্রিয়াজাত নিয়ে আছে দুশ্চিন্তা। জাহিদ হাসান শাকিলের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। চট্টগ্রামে হাটহাজারী উপজেলায় এবার প্রথমবারের মতো শুরু হয়েছে কফি চাষ। এখানকার মাটি এবং আবহাওয়া কফি চাষের জন্য অত্যন্ত উপযোগী। মোহাম্মদ ইউসুফ বেসরকারি ব্যাংকে চাকরি ছেড়ে শুরু করেছিলেন চা, মাল্টা ও পেঁপের বাগান। তবে এবার নতুন করে কৃষি বিভাগের সহযোগিতায় 450টি কফির চারা রোপণ করেছেন তিনি। কৃষি বিষয়ক অনুষ্ঠানগুলো আমি দেখতাম এবং দেখে খুব আগ্রহী ছিলাম কিছু করার জন্য। তো যখন আমি ব্যাংকে চাকরি ছেড়ে দেওয়ার চিন্তা করেছি, তখন ওই স্যারের অনুপ্রেরণায় কৃষিতে আসার আমি উৎসাহটা পেয়েছিলাম। বাগানের সাথী ফসল হিসেবে অনেকটা আমি কফিটাকে শুরু করি। এবছর কয়েকটা গাছে ফলন, ম্যাক্সিমাম গাছে অনেক ফলন আসছে। তো আমি আশাবাদী, যেহেতু ফলন ধরা শুরু হয়েছে, হয়তো আমরা সফল হব। 30 থেকে 50 হাজার টাকা খরচ করে প্রায় 1.5 লাখ টাকা আয় করার আশা করছেন এই কফি চাষি। তবে বিপণন এবং প্রক্রিয়াজাত নিয়ে আছে দুশ্চিন্তা। আসলে আমি কফি এটা নাম শুনছি, কখনো দিন আমরা দেখিনি। আমরা খেয়েছি আমরা কফি হিসাবে। এখন বাদ বাকিটা যদি এই মিলিং করার পরে
বাদ বাকি যেটা আরো কিছু আমাদের অজানা আছে এগুলো হয়তো আমরা নিজেরাই দেখব চারা রোপণ থেকে শেষ পর্যন্ত। আমরা এই কফিগুলা প্রথম দেখছি, দেখে আমাদের খুব আনন্দ লাগতেছে। আশা করি এগুলা আমরা ভবিষ্যতে খাইতে পারবো আর অনেকেই এগুলা করতে পারবে। বিপণন এবং বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেছে কৃষি বিভাগ। কারণ প্রত্যেকটা জায়গায় ফলন আসছে, এতে একটা জিনিস আমরা ধারণা করতে পারি যে যদি পরিচর্যা সঠিকভাবে হয় এবং যত্ন শুরু থেকে হয় তো এটিতে 2 থেকে 3 বছরের মধ্যে খুব ভালো ফলন আসবে। আর এই কারণে আমাদের বিভিন্ন জায়গায় মোটামুটি 10 হেক্টরের মতো জায়গায় আমাদের কফি শুধু ধলোই না অন্যান্য জায়গায় আমাদের প্রকল্প থেকে বাগানগুলি স্থাপিত করা হয়েছে এবং কৃষকও আশাবাদী যে এখান থেকে 2 থেকে 3 বছরের মধ্যে ফলন আসা শুরু করবে। 7 প্রজাতির কফির মধ্যে রোবাস্টা জাতের কফি চাষ শুরু হয়েছে চট্টগ্রামের হাটহাজারীতে। আল মুকসিদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যক্তি পর্যায়ে গড়ে তোলা হয়েছে পরিবেশ বান্ধব খামার। বিভিন্ন প্রজাতির ফুল আর ঔষধি গাছের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন হচ্ছে এই খামারে। রয়েছে বায়োগ্যাস প্ল্যান্টও। প্রকৃতি পরিবেশ রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখছে খামারটি। ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। 2001 সালে পৈতৃক সূত্রে পাওয়া সম্পদের সর্বোচ্চ ব্যবহারে সমন্বিত ব্যবস্থাপনায় খামার গড়ে তোলার উদ্যোগ নেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অশোক কুমার সিংহ ও তার স্ত্রী। প্রায় 2 যুগের ঐকান্তিক চেষ্টায় গড়ে তুলেছেন ফুল, ফল আর ঔষধি গাছের বিশাল সমাহার। চোখ জুড়ানো সবুজ প্রকৃতি গড়ে তোলার পাশাপাশি উৎপাদন করছেন বিষমুক্ত প্রাকৃতিক খাদ্য। আবর্জনা দুর্গন্ধমুক্ত স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে নির্মাণ করা হয়েছে বায়োগ্যাস প্লান্ট। আমাদের এখানে হর্তকি আছে, আমলকি আছে, গরম মশলা আছে, তেজপাতা আছে, এরকম অসংখ্য আমাদের গাছ আছে যেগুলো পরিবেশ বান্ধব এবং বায়ু দূষণের যেগুলো থেকেও রক্ষা করবে। আমাদের দেশি প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছিল, সেগুলো এখানে আমরা চাষ করতেছি। সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে কোনো জায়গা যেন ফাঁকা না থাকে, সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। বেশ কিছু ঔষধি গাছ আছে যেগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে বলে আমি মনে করি। এমন উদ্যোগে সমন্বিত ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয়রাও। আমার ভালো লাগে দেখে আমি এগুলো করছি, বহুদিন যাবত হলো এখানে আছি। প্রকৃতি ও জীবনকে উনি যেভাবে তুলে ধরছেন, যেমন এখানে ওনার আমের গাছ, কাঁঠাল গাছ, এত অন্যান্য ঔষধি গাছ বৃক্ষ আছে যেগুলি কিন্তু সচরাচর বাইরে দেখা যায় না। প্রকৃতি ও জীবনের উন্নয়নে ভূমিকা রাখছে খামারটি। তাদের যথেষ্ট পরিমাণ টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের যে বীজ আছে, সবজির বীজ আছে, আমরা মাঝে মাঝে তাদের পারিবারিক পুষ্টি বাগানের আওতায় তাদেরকে আমরা সবজি বীজ দিচ্ছি। জনগণকে বা ছাত্র তারুণ্যকে আমরা বলতেছি আপনারা সমন্বিত ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ হন, এতে আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা সহ জনস্বাস্থ্য রক্ষায় এমন খামার গড়ে তুলতে উদ্বুদ্ধ করতে সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। টাঙ্গাইলের ঘাটাইলে গ্রামীণ অবকাঠামো নির্মাণে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ। প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। টাঙ্গাইলের ঘাটাইলে গ্রামীণ অবকাঠামো নির্মাণে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। প্রতিকার চেয়ে সাগরদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিখিত অভিযোগ করেছেন জেলা প্রশাসকের কাছে। টিআর কাবিখা কাবিটা সহ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ করেছেন তিনি। এ নিয়ে এলাকায় মানববন্ধন হয়েছে। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। 14টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা গত 2022-23 ও 23-24 অর্থ বছরে কাজের বিনিময়ে টাকা প্রকল্পে 8 কোটি টাকা, কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পে 650 মেট্রিক টন চাল এবং 650 মেট্রিক টন গম বরাদ্দ হয়। অতি দরিদ্রদের কর্মসংস্থানের আওতায় 5 কোটি এবং টেস্ট রিলিফ প্রকল্পে 1.5 কোটি টাকার বরাদ্দ আসে। অভিযোগ উঠেছে এসব প্রকল্পে 15 থেকে 20% টাকা সংশ্লিষ্ট দপ্তরকে উৎকোচ না দিলে বরাদ্দ অনুমোদন হয় না। আমাদের কাছ থেকে পার্সেন্ট হিসাবে টাকা নেয় 15-20 হাজার, তারপর আবার 2টা করে সিম নেওয়া বলছে যে টিউন জমা দেন না। আমি একটা প্রকল্প আনছিলাম 21,010 টাকা,
হেন দিকে তারা মিয়া পার্সোনাল টাকাটা আমার কাছ থেকে 4,000 টাকা রেখেছে। আমরা যে 40 দিনের কাজগুলো করি সেখানে আমরা 40% টাকা ওনাদেরকে যে বরাদ্দ থাকে ওই বরাদ্দের অংশ থেকে 20% টাকা আমরা উপজেলায় তার আবার মাধ্যমে ওখানে প্রদান করছি। শুধু প্রকল্পই নয়, ঘাটালের বিভিন্ন ইটের ভাটা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছ থেকেও টাকা আদায়ের অভিযোগ রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। ভুট্টা ভাঙে মাছ এবং মুরগির খাবার, গরুর খাবার তৈরি করি। এখানে যে ঘাটাইল উপজেলার টিউন অফিসের পিয়ন রফিক আইসা মাঝে মধ্যে টাকা নিয়ে যেত। টিউন অফিসেতে খেলাধুলার জন্য 2 বার 50,000 করে টাকা নেয়। এর আগে টিউন অফিস থেকে টাকা নিত, কম নিত 10,000 15,000 করে। আর গত সেদিনে 16 ডিসেম্বর এবং 26 মার্চে 50,000 করে টাকা নিত টিউন অফিস থেকে এসে। ঘাটাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে 3 সেপ্টেম্বর সাগরদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আহসান হাবিব তারামিয়া, ওনাকে তারামিয়া নামে সবাই চিনে। উনি আমাদের কাছ থেকে 2-4 লক্ষ টাকা নিয়েছেন। আর অন্যান্য ইউনিয়ন থেকে উনি 20% সিম জমা নিয়েছেন। প্রত্যেকটা চেকের মধ্যে আব্দুল লতিফের লেখা রয়েছে। এবং হুরমুজ আলী টি আর কাবিটা থেকে এই সকল থেকে 15% থেকে 15 থেকে 20% টাকা গ্রহণ করে। উপজেলা প্রশাসনের অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেজা হাসান ও জেলা প্রশাসক শরীফা হকের বক্তব্য জানার জন্য একাধিকবার তাদের দপ্তরে গেলেও তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। টাঙ্গাইলের ঘাটাইল থেকে মুস্তিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ও মন্দিরে কেউ যাতে হামলা করতে না পারে সেদিকে সতর্ক থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাষ্ট্র সংস্কারের জন্য ঘোষিত 9 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম নগরীর ইপিজেড চত্বরে গণসমাবেশে তিনি একথা বলেন। বাংলাদেশ ইসলামী আন্দোলন চট্টগ্রামের মহানগরের সভাপতি জান্নাতুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন নগরীর ইপিজেড থানার সভাপতি মুস্তফা হাওলাদার, বন্দর থানার সভাপতি রফিকুল ইসলাম মাসুদ, পতেঙ্গা থানার সভাপতি আরাফাত হোসেন ও অন্যরা। বিভিন্ন ধর্মের শীর্ষস্থানীয় ধর্মীয় ব্যক্তিত্বদের নিয়ে সংস্কৃতি বাংলার আয়োজনে বৈচিত্র্যে বহুত্বে বাংলার সংস্কৃতি গ্যাড়াকল ও পরিত্রাণ শীর্ষক আলোচনা সভা হয়েছে। বাংলা একাডেমির কবি শামসুর রহমান মিলনায়তনে আলোচনা সভায় ডক্টর সলিমুল্লাহ খান সাংস্কৃতিক ঐক্যের সমাজ গড়ে তোলার জন্য শ্রেণী বৈষম্য বিলোপের উপর জোর দিতে বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর ফাদার তপন ক্যামিল এসটি রোজারিও, রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী স্বামী দেবধানানন্দ, উত্তর বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ শ্রীমৎ মুদিতা পালথের, লেখক, আদিবাসী নেতা ও মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান এবং টঙ্গী আন নূর জামে মসজিদের খতিব শায়ক আলী হাসান তৈয়ব। অনুষ্ঠিত হলো বিজ্ঞান সংগঠন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের অ্যাস্ট্রো অলিম্পিয়াডের ন্যাশনাল রাউন্ড। সারা দেশ থেকে প্রতিযোগিতায় 3 শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অ্যাস্ট্রো অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। কয়েকটি দলে ভাগ হয়ে শিক্ষার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেয়। এরপর আরও বেশ কয়েকটি ধাপ পেরিয়ে বাছাই করা হয় শীর্ষ 10 প্রতিযোগী। আন্তর্জাতিক অ্যাস্ট্রো অলিম্পিয়াডে তারা অংশ নেবেন। প্রতিযোগিতার দিক নির্দেশনা দেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন। 1988 সাল থেকে বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে বিজ্ঞানকে জনপ্রিয় করতে কাজ করছে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। BAF শাহিন কলেজ, ঢাকা আর্ট ক্লাব এবং এক্স শাহিন্স অ্যাসোসিয়েশন ঢাকা ইসাদের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। BAF শাহিন কলেজ ঢাকা ক্যাম্পাসে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 200 জন প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় শাহিন কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের সন্তানরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে BAF শাহিন কলেজ ঢাকার অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কাইসুল হাসান, এক্স শাহিন্স অ্যাসোসিয়েশন ঢাকা ইসাদের সভাপতি দাতা মাকফুর, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়া, সহসভাপতি রেশাদ হোসেন খান সহ ইসাদের সদস্যরা সে সময় ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রয়াত সঙ্গীত শিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েলের জন্মদিন ছিল 29 সেপ্টেম্বর। এ উপলক্ষে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সেদিনের এক বিকেলে শিরোনামে স্মরণ সভা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জুয়েলকে নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। টুকরো স্মৃতি গল্প গানে জুয়েলকে স্মরণ করেন বন্ধু ও স্বজনরা।
স্মৃতিচারণ করেন শিল্পী নকিব খান, গীতিকার আসিফ ইকবাল ও গীতিকা জুলফিকার রাসেল। জুয়েলের গাওয়া জনপ্রিয় বেশ কটি গান পরিবেশন করেন বাপ্পা মজুমদার। সঙ্গীত শিল্পী জুয়েল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গত 29 জুলাই মারা যান। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। বগুড়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশন আয়োজিত 2024 ব্যাচের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। প্রধান রিসার্চ পার্সন ছিলেন স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক ডক্টর লাভলি আক্তার ডলি। সভাপতিত্ব করেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আব্দুল খালেক। আপনারা জানেন যে দেশ শিক্ষায় যত বেশি অগ্রগামী সেই দেশ তত উন্নত। নতুন কমিটি গঠনের লক্ষ্যে বর্ধিত সভা করেছে জামালপুর সমিতি ঢাকা। বিকেলে রাজধানীর মিরপুরে বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় সমিতির সদস্যরা সাবেক এমপি বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাতকে জামালপুর সমিতি ঢাকা সভাপতি নির্বাচিত করেন। পরে সবার সম্মতিতে মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়। সভায় বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি, বিগত কমিটির সাধারণ সম্পাদক, উপদেষ্টা কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা ছিলেন।